হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এবার থেকে তোমাদের রেগুলারলি নিট এবং জয়েন্টের জন্য ফিজিক্সের ক্লাস আপলোড করা হবে। অলরেডি অনেক কটা ভিডিওই আপলোড করা আছে নিট এবং জয়েন্টের জন্য। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে নিট যেই বলে যেই ফোল্ডারটা আছে সেখানে ক্লিক করলে যে সমস্ত ভিডিও করা হয় সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের এনসিইআরটি উপরে পেশ করা হয়। তো এরপর থেকে যে সমস্ত চ্যাপ্টার অর্থাৎ রেগুলারলি যে ক্লাসগুলো তোমাদের আপলোড করব, এটা পুরোটাই তোমাদের এনসিইআরটি ফলো করে। অর্থাৎ এনসিইআরটি যা থিওরি দিয়ে আছে সেই থিওরি লাইন বাই লাইন তোমাদের এক্সপ্লেনেশন করা হবে। তার সঙ্গে সঙ্গে এনসিইআরটিতে যে সমস্ত উদাহরণ অঙ্ক আছে অঙ্কগুলো করানো হবে। এবং তোমাদের এক্সারসাইজের জন্য বিভিন্ন রকম প্রত্যেকটা চ্যাপ্টার যখন শেষ হবে বা ইউনিট শেষ হবে তার উপরে তোমাদের কিছু নিউমেরিক্যাল প্রবলেমগুলো যেগুলো নিটে আসে বা নিটের জন্য বা জয়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে, সেই প্রশ্নগুলো সলভ করা হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবে। ওকে, সেই জন্য ভিডিওগুলো তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখবে, সাপোর্ট করবে আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে, কারণ সায়েন্স বিটা চ্যানেলের সমস্ত ক্লাসগুলো আপ টু ক্লাস 10 থেকে একদম নিট যেই পর্যন্ত সে ম্যাথামেটিক্স হোক বা ফিজিক্স হোক সমস্ত ক্লাস কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা দেখতে পাবে। এখানে কোনো জন্য তোমাকে কোনো পে করতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। ওকে, তো আজকে আমি শুরু করব গ্র্যাভিটেশন। অলরেডি এর একটা পার্ট আমি আপলোড করে দিচ্ছি, এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1-এতে এই চ্যাপ্টারের বেসিক একদম এনসিইআরটি বই থেকে আমি তোমাদের বলছি, দেখে নাও এনসিইআরটি বই নেবে, একদম থরলি পড়বে। যদি ইংলিশ ভার্সান বইটা পড়তে সমস্যা হয় তোমরা বেঙ্গলি ভার্সান ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর যেখানে মনে যায় সেখান থেকে তোমার প্রিন্ট আউট করে সেই বই আকারে স্পাইরাল বাইন্ডিং করবে বা যে কোনো বাইন্ডিং করে 4টে আলাদা আলাদা বেঙ্গলি ভার্সান তোমরা এইগুলো প্রিন্ট আউট করে নেবে। সেখান থেকে বুঝবে, কারণ বেঙ্গলি ভার্সান ইংলিশ ভার্সান সেম টু সেম পুরো লাইন বাই লাইন কপি করা আছে, কোনো সমস্যা নেই। আমি দেখেছি কোনো অসুবিধা হবে না যদি তোমরা বাংলাও পড়ে থাকো। তো যাদের ইংলিশ বুঝতে বা পড়তে সমস্যা হয় এনসিইআরটি বই থেকে, সেটা বলবো আমি তোমাদের বেঙ্গলি ভার্সন ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করে সেটা পড়বে। ওকে, তো আমি আজকে তোমাদের গ্র্যাভিটেশন স্টার্ট করবো। গ্র্যাভিটেশনের পার্ট 1-এ আমি তোমাদের কী করেছিলাম দেখলাম, বেসিকটা আলোচনা করে দিয়েছিলাম, তারপরে কেপলারের 3টে সূত্র ডিসকাস করে দিয়েছিলাম। আজকে শুরু করবে নিউটনের সূত্র থেকে, সার্বজনীন মহাকর্ষ সূত্র। নিউটনের যে সার্বজনীন মহাকর্ষ সূত্র আছে সেটা স্টার্ট করে একদম তোমাদের এনসিইআরটিতে যেইভাবে দেওয়া আছে সেইভাবে, কারণ এনসিইআরটি থেকে তোমাদের 80% কোশ্চেন আসে। সেই জন্য এনসিইআরটিকে যদি ভালো করে ফলো করো, তারপরে তো নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করো এবং কিছু বই আর ডিসি পান্ডে এইগুলো আমি এর সঙ্গে কম্প্যাক্ট করে একদম কোথাও বুঝিয়ে দেবো। অর্থাৎ এনসিইআরটি মাস্ট থাকছে, তার সঙ্গে আমি ডিসি পান্ডে এবং অন্যান্য নিউমেরিক্যালগুলো সলভ করে দেবো। ওকে, তোমরা রেগুলারলি শুধু ভিডিওগুলো দেখার চেষ্টা করো, সেই হিসাবে একটা রিডিং করে পড়ার চেষ্টা করো। ওকে, তাহলে মহাকর্ষ সূত্র তাহলে আমরা এর বেসিক থেকে নেবো, সেটা হচ্ছে কী দেখে নাও। তাহলে আমরা জানি কি যে কোনো গ্রহ উপগ্রহ একে অপরকে আকর্ষণ করে, বিশেষ করে পৃথিবীর ক্ষেত্রে যদি দেখি, আর বিশেষ করে দেখো এই সূত্রটা আমরা বলে থাকি বিভিন্ন গল্প আকারে, ছোটোবেলায় গল্পতে পড়েছিলাম তাই না, যে নিউটন কী করেছিল, আপেল গাছের পাশে বসেছিল বা আপেল গাছে হেলাম দিয়ে বসেছিল, হঠাৎ করে উপর থেকে একটা আপেল নিচে পড়ে যায়। তো সেইটার পর থেকে উনি ভাবতে শুরু করেন যে কেন এটা নিচে পড়লো, উপরে পড়লো না কেন। তো এই নিয়ে দেখবে তুমি ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় দেখবে অনেক মিমস তৈরি হয়েছে। বা নিউটন যদি ওই আপেলটা যদি নিচে না পড়ে যদি মাথায় পড়তো, আপেল গাছ না হয়ে যদি নারকেল গাছ হতো, তাহলে হয়তো আমাদের এত কষ্ট করতে হতো না, তাই না। নিউটন বিশেষ করে ফিজিক্স থেকে যদি নিউটনকে সরিয়ে দাও, তা দেখবে ফিজিক্সের যেই বই পাচ্ছ তার অনেকটা ভলিউম কমে যাবে, কারণ নিউটনের অবদান বিশেষ করে ফিজিক্সের বিভিন্ন জায়গায় আছে। মেকানিক্স থেকে শুরু করে সমস্ত অপটিক্স আরও ইলেকট্রোম্যাগনেটিক্স, যে কোনো জায়গায় যাও এমন কোনো জায়গা পাবে না। বিশেষ করে আমি স্টাডি করে দেখেছি নিউটন আর আইনস্টাইন এনাদের পাওয়া যাবে না এমন কোনো স্ট্রিম বা এমন কোনো অংশ নেই, সমস্ত জায়গায় কিছু না কিছু করেছে এনারা। তো এই দুটো সায়েন্টিস্টকে যদি বাদ দেওয়া যায় ফিজিক্সের আর কিছু থাকবে না। তো যাই হোক, মানে এটার গল্প আকারে দেখবে এটা অনেক মিমস থাকে যে আপেলের জায়গায় এই, মানে এটা পুরো ভাইরাল তাই না, আপেলের গল্পটা সব জায়গায় ভাইরাল, তো নতুন করে বলার কিছু নেই। তো এখান থেকে উনি হয়তো ভাবছেন বা বলছেন, কিন্তু এটা সত্য না। উনি এর আগেও এইটা নিয়ে অনেক চিন্তাভাবনা বা রিসার্চ করছেন বা করেছেন। এর আগেও অনেক সায়েন্টিস্ট এই বিষয়ে মানে পৃথিবী একে অপরকে যে গ্র্যাভিটেশন ফোর্স এই সমস্ত নিয়ে অনেক কিছু গবেষণা চলছিল। তো তার একটা বলতে পারে ক্লু
এটা ক্লু হিসাবে, বা যখনই কোনো একটা সমস্যা মিলছে না বা এগুলো হঠাৎ করে একটা তোমরা হিন্ট পেয়ে যাও না, সেই হিসাবে একটা হিন্ট হিসাবে আমরা ওই আপেলের গল্পটা নিতে পারি। কিন্তু সম্পূর্ণ আপেলের গল্প থেকে এত কিছু ভেবে ফেলেছেন না, এটা শুধু নয়, এর আগে উনি অনেক কিছু চিন্তাভাবনা বা ওনার গবেষণা চলছিল। ওকে, তো নিউটন কি করলেন, যে প্রত্যেকটা জিনিস যেগুলো একটা মাধ্যাকর্ষণ টানের জন্য করে, ঠিক একইভাবে পৃথিবী যে আছে, পৃথিবীর চারপাশে কী হচ্ছে, চাঁদ কী হচ্ছে, একটা বৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে, তাই না? তো চাঁদ আর পৃথিবীর চারিদিকে কী হচ্ছে, ঘুরতে থাকে এই অভিকর্ষণ টানের জন্য বা এই বলের জন্য। অর্থাৎ একে অপরকে যে তাদের মাধ্যাকর্ষণ শক্তি আছে, যে টানছে, যেমন বললাম যে আপেল কোনো গাছ থেকে ভেঙে পড়লে নিচের দিকে পরে উপর দিকে উঠে যায় না, ঠিক একেবারে পৃথিবীর পাশে বা কাছাকাছি চাঁদ আছে, সেই চাঁদটাকে যে পৃথিবীকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে ঘোরে, এবং এর ফলে একটা অভিকেন্দ্র বল কাজ করবে যেটা পৃথিবীর কেন্দ্রের দিকে, সেটা এবং অভিকেন্দ্র ত্বরণ যদি বলি, সেই ত্বরণটা হচ্ছে কি এম দিলাম আমি, আর পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের যে দূরত্ব সেটাকে আমি RM দিলাম। তাহলে আমি বলতে পারি এখানটায় যে চাঁদ পৃথিবীকে RM ব্যাসার্ধ বিশিষ্ট দূরত্বে বা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে একটা ধ্রুবক, একটা কনস্ট্যান্ট স্পিড বা দ্রুতিতে ঘুরে বেড়াচ্ছে, সেই দ্রুতিটাকে আমি এখানটায় ভি বলতে পারি। ওকে, ভি। তাহলে যদি ভি হয় তাহলে অভিকেন্দ্র বল কী হবে, অভিকেন্দ্র বল, বা আমি যদি এখানে বলি অভিকেন্দ্র ত্বরণ, যদি বলি অভিকেন্দ্র ত্বরণ ভি। আচ্ছা, প্রথমে আমি অভিকেন্দ্র বল বলতে ধরলাম FM যদি ধরি, FM ইকুয়াল টু এম ভি ক্যাপিটাল ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ RM দিলাম। তাহলে আমরা যদি নর্মালি এটা তুলনা করি, FM ইকুয়াল টু এম ইন্টু AM, তাহলে এখানটা পাচ্ছি কি, এটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, তাহলে সেটা কার সঙ্গে হচ্ছে, এর সঙ্গে ইকুয়াল হচ্ছে। তাহলে এখানে বলতে অতএব অভিকেন্দ্র ত্বরণ সেটা কী হবে দেখে নাও, AM ইকুয়াল টু ভি স্কোয়ার বাই RM। ওকে, তাহলে এই অভিকেন্দ্র ত্বরণে চাঁদ কী হচ্ছে, পৃথিবীর চারপাশে ঘুরে বেড়ায়, তাই না? এবারে এখানে যদি আমি ভিটাকে রিপ্লেস করে দিই, দ্রুতিটাকে, আর দেখে নাও এর ব্যাসার্ধ 4, তাহলে এর পরিধি কত হবে, 2πRM। এবারে আমি যদি ধরি চাঁদের পর্যায়কাল, মানে একটি পূর্ণ আবর্তনে চাঁদের পর্যায়কাল ইকুয়াল টু টি হলে, তাহলে অতএব ভি ইকুয়াল টু টোটাল সরণ, আমি যদি সরণ বা ডিস্টেন্স, চলো আমি এখানে ডিস্টেন্স দিলাম, ডিস্টেন্স বাই টাইম, তাহলে কী হবে, একটি পূর্ণ আবর্তনের জন্য কী হবে, এটা 2πRM বাই ক্যাপিটাল টি, তাই না? 2πRM, কারণ একটি পূর্ণ আবর্তন কত দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে কি 2πRM, আর একটি পূর্ণ আবর্তনের জন্য আমার সময়টা হচ্ছে ক্যাপিটাল টি, এটা হচ্ছে পর্যায়কাল। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে কী পাবো দেখে নাও, তাহলে অতএব AM ইকুয়াল টু ভি 1/RM পাশে রাখলাম, ইন্টু VM এর মান কি, 2πRM বাই টি তার হোল স্কোয়ার। দেখে নাও, এটাকে তোমরা গল্প আকারে বোঝার চেষ্টা করো। ওকে, তোমার মানে একটা বুঝতে হবে, পড়তে হবে আর মুখস্থ করতে হবে, এইভাবে নয়, যে একটা স্টোরি আকারে, একটা যদি তোমাকে কোনো একটা গল্প বলছি বা কোনো একটা ফ্যাক্ট তোমাকে বলছি, এটা কোনো এইভাবে হচ্ছে, এটার সঙ্গে এর লিঙ্ক আছে, দেখে প্রত্যেকটার সঙ্গে একটার পর একটা লিঙ্ক পাবে। এরকম না পুরো একদম বিচ্ছিন্ন একটা কোনো একটা 5 মিনিট একটা কথা বললাম, তারপর পরে 5 মিনিট একদম এর থেকে আলাদা কোনো কথা বললাম, তাহলে মনে রাখা একটা কষ্টকর হয়ে যায়। কিন্তু এমন যদি কোনো কথা দেয় প্রত্যেকটা লিঙ্ক আছে, তাহলে গল্পের শুরুটা কীভাবে হলো সেটা বুঝতে পারলে তার এন্ডিংটা কীভাবে হলো, পুরোটাই গল্প তোমার কাছে, পুরো বিষয়টাই তোমার গল্প আকারে বুঝতে থাকবে। সেই জন্য বলছি ভালো করে বোঝার চেষ্টা কর, কীভাবে আমরা স্টার্ট করলাম, তারপর স্টেপ বাই স্টেপ কীভাবে যাচ্ছি এবং কীভাবে সূত্রটা বের করছি, পুরো বিষয়টা যেন তোমার একটা ভিডিও আকারে পুরো একটা ব্রেনের মধ্যে থাকে, অর্থাৎ একটা মুভি আকারে বা একটা গল্প আকারে যাতে ব্রেনে স্টোর থাকে। ওকে, তো লাইনে কী লেখা ছিল, কী লাইন মুখস্থ করতে হবে এটা ভুলে যাও, কারণ এটা তোমাকে লজিকটা ক্লিয়ার করতে হবে, ব্যাপারটাকে বুঝতে হবে। ওকে, তাহলে আমি ভি এর জায়গায় কী বসলাম, 2πRM বাই টি তার হোল স্কোয়ার, তারপর বা AM ইকুয়ালটা আমরা তাহলে বলতে পারি কি 1/RM ইন্টু 4π স্কোয়ার RM স্কোয়ার বাই টি স্কোয়ার। তাহলে RM একটা কাটবে, AM ইকুয়াল টু 4π স্কোয়ার RM বাই টি স্কোয়ার। ওকে,
তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। অর্থাৎ দেখে নাও এখানে যদি এই সমীকরণ থেকে আমরা কী বের করতে পারবো, যে অভিকর্ষ ত্বরণটা কত চাঁদের জন্য পৃথিবীর দিকে, তাহলে সেটা আমরা খুব সহজেই বের করতে পারি। AM = 4π² RM/t²। যদি RM এর অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের দূরত্ব যদি জানা থাকে, তোমরা জানবে খুব সহজে, গিভেন আছে বইয়ে। এবং চাঁদের পর্যায়কাল কত সেটা সাধারণত দেখবে 27.3 ডেজ। বুঝতে পারছো? অর্থাৎ চাঁদ পৃথিবীর চারপাশে একবার ঘুরতে, পৃথিবীর চারপাশে একবার ঘুরতে সময় লাগে 27.3 দিন বা 27 দিনের মতো। ওকে, বা 27 বা 28 দিন, চলো আমরা 1 বছর ধরলাম। পৃথিবীর পর্যায়কাল কত? অর্থাৎ পৃথিবী কার চারপাশে ঘুরে বেড়ায়? সূর্যের চারপাশে, তাই না? সূর্যের চারপাশে। তার পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে কত সময় লাগে? 1 বছর, যেটা বল 365 দিন, বা 300 লিপ ইয়ার হলে 366 দিন, তাই না? তাহলে এখান থেকে বুঝতে পারছি তাহলে চাঁদের বছর 1 বছর কত দিনে হচ্ছে? 1 বছর কত দিন হচ্ছে? 27 দিনে মাত্র 1 বছর হচ্ছে, তাই না? তো এই হিসাবে আমরা, এটা তোমাদের গিভেন আছে, দেখবে এগুলো খুব সহজে পেয়ে যাবে। তাহলে পৃথিবীর চাঁদের পর্যায়কাল আমরা পেয়ে যাচ্ছি, চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব পেয়ে যাচ্ছি। তাহলে যদি পেয়ে যাই তাহলে খুব সহজে আমরা কি পেয়ে যাব, যে অভিকর্ষ মানে যে অভিকেন্দ্র ত্বরণ চাঁদের পৃথিবীর দিকে যে অভিকেন্দ্র ত্বরণটা কত সেটা খুবই সহজে আমরা নির্ণয় করতে পারবো। এবং এটা দেখবে এইটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি, পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ জি আছে এর থেকে অনেক কম। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি এর থেকে অনেক কম, ওকে, অনেক কম হবে এটা। নর্মালি আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠতে যত উপরে ওঠা হয় অভিকর্ষ ত্বরণের মান কী হচ্ছে তত কমতে থাকে, তাই না? তো তবু আমরা বলতে পারি যে চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর তুলনায় অনেক কম। ওকে, তাহলে এই হচ্ছে সমীকরণ। আমরা একটা এখান থেকে যদি টি আর RM এর মান দেওয়া থাকে তাহলে খুব সহজে আমরা AM বের করতে পারি। তাহলে এটা একটা ফর্মুলা অঙ্ক সলভ করার ক্ষেত্রে। আমরা যেরকম যখন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব তখন ফর্মুলাগুলো আমরা দেখব কীভাবে কোন ফর্মুলাটা আমরা ইউজ করছি বা ইউজ করতে পারি। ওকে, আমরা এখানটায় আবার ফিরে আসি এই জায়গাটা। সেটা কি? অভিকেন্দ্র ত্বরণটা কী ছিল? AM = v²/RM। এবার অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি, ভি যদি ধ্রুবক হয়, আমি প্রথমেই বলেছিলাম যে একটা ধ্রুবক দ্রুতিতে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে যাচ্ছে কি একটা কনস্ট্যান্ট স্পিডটা কমবেও না বাড়বেও না, একটা কনস্ট্যান্ট স্পিডে যদি চাঁদ ঘুরে বেড়ায় পৃথিবীর চারপাশে, তাহলে আমরা কি বলতে পারি, যে দূরত্ব যত বাড়বে RM যত বৃদ্ধি পাবে ত্বরণ তত কী হচ্ছে কি কমতে থাকবে, হ্রাস পাবে। সিম্পল হিসাব, ভি কনস্ট্যান্ট কি AM = 1/RM। আমরা এখান থেকে বুঝতে পারছি তো। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যত বাড়বে তত ত্বরণ কি অভিকেন্দ্র ত্বরণের মান কী হবে, তত কমতে থাকবে। এবং আমরা যদি ধরে নিই যে এই হ্রাস পাওয়াটা, ত্বরণটা হ্রাস পাওয়াটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এটা আমরা ধরলাম। ওকে, ধরি ত্বরণের হ্রাস দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে কি বলতে চাইছি, AM = 1/RM²। এবং ধরলাম পৃথিবীর কেন্দ্র থেকে, এই পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব RE, এখানে লিখে দিই, এবং পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব RE হলে তাহলে আমরা বলতে পারি G = 1/RE², তাই না? AM = 1/RM²। আর আমরা যে ভূপৃষ্ঠে বের করতে যাই অভিকর্ষ, এখানে ত্বরণটা কী হয়, ভূপৃষ্ঠ ত্বরণ, সেটা যায় পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা কি, এটাও ত্বরণ এটাও ত্বরণ, তাহলে G = 1/RE²। তাহলে বলতে পারি অতএব G/AM = Gটা কী হচ্ছিল
1/r² বাই 1/rm², তাহলে বা G/am ইকুয়াল টু rm² বাই re²। ওকে, তাহলে এগুলোর মান যদি জানা থাকে rm এবং re এদের মান জানা আছে, তাহলে এখানে পাবো কি, তাহলে বা G/am নিয়ারলি ইকুয়াল টু 3600। ওকে, তাহলে আমরা এই মানটা পাবো। তাহলে এই সমস্ত পর্যবেক্ষণ থেকে মানে এই সমস্ত ক্যালকুলেশন নিউটন একটা সিদ্ধান্তে আসলেন। সেই সিদ্ধান্ত কিন্তু তার ম্যাথামেটিক্যাল প্রিন্সিপাল অফ ন্যাচারাল ফিলোসফি, একে শর্টকাটে প্রিন্সিপিয়া, তার এই বইয়ে এটা লিপিবদ্ধ করা আছে, সেটা নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী। নিউটন কি বলেন এই সমস্ত পর্যবেক্ষণ করার পর, যে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে এবং সেই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং ওই বস্তু দুটির মধ্যেকার যে দূরত্ব আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সূত্রটা এই পর্যবেক্ষণে বলেন। তাহলে কি বলেন দেখে নাও। তাহলে এটা হচ্ছে বেসিক জিনিসগুলো। এরপর থেকে উনি বলেন যে এই পর্যবেক্ষণ করার পর উনি এই সূত্রটা উপস্থাপন করেন। সূত্রটা কি দেখে নাও। ধরলাম দুটো বস্তু আছে, m1 m2, এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে r। কি বললেন, মহাবিশ্বে শুধু পৃথিবীর ক্ষেত্রে নয়, পৃথিবীর যে কোনো দুটো বস্তু নয়, পৃথিবীর বাইরেও মহাবিশ্বে টোটাল যে কোনো জায়গায় মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পর কী করে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান ভালো করে বুঝে নাও ব্যাপারটা, তোমাকে পরীক্ষার সময় লিখে আসতে হবে না সংজ্ঞাটা, বুঝে নাও ব্যাপারটা। তাহলে কী বলে, মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যেকার বস্তু দুটির মধ্যেকার যে দূরত্ব আছে তার বর্গের ব্যস্তানুপাতিক। এবারে ধরে নাও যদি বস্তুটা আমি ধরি যে ভর দুটি m1 m2, তাহলে কী হবে, এবং দূরত্ব r, তাহলে আমরা বলতে পারি কি, নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী F প্রপোর্শনাল টু m1 m2 এবং F প্রপোর্শনাল টু 1/r², তাই না, 1/r²। তাহলে এখানে বলতে পারি কি, অতএব F প্রপোর্শনাল টু m1 m2 বাই r² বা F ইকুয়াল টু, যদি একটা ধ্রুবক নিয়ে আসি, ধ্রুবকটা হচ্ছে ক্যাপিটাল G, মহাকর্ষ ধ্রুবক, এইটা আমরা পরে আলোচনা করবো আবার, G m1 m2 বাই r²। এইটাই হচ্ছে কি নিউটনের মহাকর্ষ সূত্র। ওকে, এবং তার গাণিতিক রূপ। তাহলে এই সমস্ত পর্যবেক্ষণ করার পর আলটিমেট উনি এই সূত্রে আসলেন যে F ইকুয়াল টু G m1 m2 বাই r²। এইটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। দেখে এই সূত্রটা খুবই সহজ, কুলম্বের সূত্রের মতো, Q1 Q2 বাই r² যেমন হয়, তাই না। তাহলে সেরকমই মতো F ইকুয়াল টু m1, ভরের ক্ষেত্রে যখনই মহাকর্ষ ভাববে এটাকে ভরে কনভার্ট করে দেবে, যখন চার্জের কথা ভাববে ইলেকট্রিক কথা হবে তখন Q1 Q2-তে কনভার্ট করে দেবে। ওকে, তাহলে সেম আছে। তাহলে F ইকুয়াল টু G m1 m2 বাই r², G হচ্ছে এখানে মহাকর্ষ ধ্রুবক, এটা হচ্ছে নর্মাল। এর ভেক্টর রূপ কী হবে, যদি আমরা ভেক্টর রূপ নিই দেখে নাও, তাহলে F ইকুয়াল টু G m1 m2 বাই r², নর্মাল আমরা r³ দিতে পারি। ওকে, r³ দিতে পারি, কিন্তু আমরা যদি একদম প্রপারলি ভেক্টর রূপটা দেখাই পজিশান হিসাবে, সেটা আমরা কী বলতে পারি দেখে নাও। সেখানে আমরা একটা ছবি আঁকছি দেখে নাও, ধরলাম এখান থেকে, ওকে, এটা হচ্ছে অরিজিন, ওকে। তাহলে যেহেতু এটা m1, তাহলে এখান থেকে দূরত্ব ধরলাম r1, ওকে, আর এখান থেকে দূরত্ব ধরলাম r2। আর যদি আমরা ধরি r1 2, তাহলে 1 নম্বর বস্তু থেকে 2 নম্বর বস্তুর উপরে পজিশান। ওকে, 1 নম্বর বস্তুর জন্য 2 নম্বর বস্তুর মানে টোটাল তার পজিশানটা কত, তার পজিশানটাকে রিপ্রেজেন্ট করবে r1 2 দ্বারা। আর যদি আমরা এইভাবে নিই সেটা কি r21, অর্থাৎ 2 নম্বর বস্তু থেকে 1 নম্বর বস্তুর পজিশান। ওকে, এই হিসাবে। তাহলে আমরা যদি ভেক্টর নিই তাহলে আমি এখানে বলতে পারি কি F12, দেখে নাও F12, F1টা কি, 1 নম্বর বস্তুর উপর 2 নম্বর বস্তুর বল, 1 নম্বর বস্তুর
উপর 2 নম্বর বস্তুর প্রযুক্ত বল। ওকে, আর F21 2 নম্বর বস্তুর উপর 1 নম্বর বস্তুর প্রযুক্ত বল। ব্যাপারটা ক্লিয়ার করে না। ওকে, তাহলে F12 মানে 1 এর উপর 2 এর বল, অর্থাৎ 1 নম্বর বস্তু ও 2 নম্বর বস্তু যে বল প্রযুক্ত করছে আকর্ষণ বল, সেটাকে F12 বলবো। আর F21 মানে হচ্ছে কি 2 নম্বর বস্তুর উপর 1 নম্বর বস্তু যেই বল প্রযুক্ত করছে। আচ্ছা, R12 হচ্ছে কি, তাহলে R12 হচ্ছে কি 1 নম্বর বস্তু থেকে 2 নম্বর বস্তুর কি অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বলি। ঠিক একইভাবে R21 কি হবে 2 নম্বর বস্তু থেকে 1 নম্বর বস্তুর অবস্থান ভেক্টর। এইগুলো তোমরা লিখে নেবে। ওকে, তোমার মনে হচ্ছে মনে থাকবে, তবুও লিখে নেবে একবার এটা খাতায়। আর যেইগুলো পড়াচ্ছি সেগুলো একটা খাতায় নোট করবে, অবশ্যই নোট তৈরি করে দেখে নাও। তোমরা হয়তো ভাবো যে নোট তৈরি করে কি আর বই লেখা না, তবুও যেইগুলো পড়াচ্ছি সেগুলো খাতায় একটা নোট তৈরি, নিটের জন্য ফিজিক্স বলে একটা খাতা তৈরি করো, তাতে যা পড়াবো সেগুলো সবই তোমরা নোট করবে। 11 পড়ার বা 12 পড়া যা পড়াবো, যা নিউমেরিক পড়াবো সব পরপর তোমার খাতায় নোট করে রাখবে। নিউমেরিক্যালের জন্য আলাদা খাতা করবে আর থিওরির জন্য আলাদা খাতা করবে। ওকে, এইভাবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা ভেক্টর রূপ লিখি, প্রথম ভেক্টর রূপটা কী লিখবো দেখে নাও। তাহলে মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ, ভেক্টর রূপটা দেখে নাও। তাহলে F12 মানে হচ্ছে কি, তাহলে হচ্ছে দেখে নাও 1 নম্বর বস্তুর উপর 2 নম্বর বস্তুর 1 নম্বর বস্তুর উপর 2 নম্বর বস্তুর প্রযুক্ত বল। তার মানে জি 1 নম্বর বস্তুর উপর 2 নম্বর বস্তুর প্রযুক্ত বল। তাহলে M2 M1 বাই R21 স্কোয়ার R21 ক্যাপ। বুঝতে পারলে কি দেখে নাও। M12 হচ্ছে কি 1 নম্বর বস্তুর উপর, ভালো করে বুঝে নাও, 1 নম্বর বস্তুর উপর 2 নম্বর বস্তুর প্রযুক্ত বল। তাহলে আমি এর উপরে বল কত সেটা বের করছি। তাহলে এর জন্য এখান থেকে দূরত্বটা কত সেটা নেব, সেটা হচ্ছে R21। বোঝা গেল? R21 21 12। তাহলে 12 এটা দেখে নাও, এর অপোজিট, এটা যা হবে তার অপোজিট হচ্ছে এটা হবে। কারণ দেখে নাও F12 হচ্ছে কি 1 নম্বর বস্তুর উপর, মানে এর উপরে বল প্রযুক্ত হবে। M2 M1 এর উপরে বল প্রযুক্ত করবে। মানে 1 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল কার জন্য, 2 নম্বর বস্তুর জন্য। 2 নম্বর বস্তুর নয়, 1 নম্বর বস্তুর প্রযুক্ত বল। তাহলে যার জন্য এখানে বল প্রযুক্ত হচ্ছে সেখান থেকে দূরত্ব তাহলে কত হবে, সেটা হচ্ছে R21। ওকে, বোঝা গেল? R21 আমরা দিলাম। এবার নেক্সট দেখে নাও, বা আমি যদি এটাকে এইভাবে লিখি যে F12 ইকুয়াল টু G M2 M1 বাই R21 স্কোয়ার। এটাকে আমি ভেক্টরে কনভার্ট করতেছি, R21 ভেক্টর বাই R21 শুধু। তার মানে পাচ্ছি কি, তাহলে বা F12 ভেক্টর ইকুয়াল টু G M2 M1 বাই R21 কিউব ইন্টু R21 ভেক্টর। এটাকে আমি 1 নম্বর দিলাম। ওকে, এইটা তাহলে এটা পেলাম। অপোজিট দিকে কী পাবো, আবার F21 মানে কি 2 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল, অর্থাৎ এইটা 2 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল 1 নম্বর বস্তুর জন্য, অর্থাৎ 1 নম্বর বস্তু যখন 2 নম্বর বস্তুর উপর বল প্রযুক্ত করবে। আমি এই জন্য এটা ভালো করে বলছি, কারণ এটা অনেকজন কনফিউজ হয়ে যায় যে কেন এটা হলো, এটা এরম হলো কেন। পুরো ব্যাপারটাই ভালো করে বোঝো, ব্রেনের মধ্যে ভালো করে ঢোকা ব্যাপারটা আমি কি বলতে চাইছি। F12 মানে হচ্ছে কি 1 নম্বর বস্তুর উপরে প্রথম কেসটা প্রযুক্ত বল কে করছে, M2। তাহলে এর উপর বল প্রযুক্ত করছে, সেটা হচ্ছে 12। আর F21 মানে
2 নম্বর বস্তুর উপর বল প্রযুক্ত করবে কে, m1টা। তাহলে সেটা কি হচ্ছে, F21 ইকুয়াল টু জি m1 m2 বাই, তাহলে 1 থেকে 2 এর দূরত্ব, 2 এর উপর বল প্রযুক্ত হচ্ছে, তাহলে r12 স্কোয়ার ইন্টু, বা আমি এটাকে আর ডাইরেক্ট এই ফরম্যাট করছি কিউব ইন্টু r12 ভেক্টর, এটাকে 2 নম্বর বললাম। তাহলে এইটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ, ভালো করে বুঝে নাও। এবারে এখানে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া দেওয়া, নিউটনের যে তৃতীয় সূত্র আছে, এখানে কোশ্চেন আছে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র ক্রিয়া প্রতিক্রিয়া সূত্রটি প্রমাণ করো বা প্রতিষ্ঠা করো, এরকম কোশ্চেন থাকে, মানে তোমাদের বোর্ড লেভেলে যে কোশ্চেন হয়। কিন্তু এখানে যদি আমরা রিলেশন দেখাই যে F12 আর F2 এর মধ্যে সম্পর্কটা কী, তা সেটা কীভাবে বের করতে, দেখেন খুবই সহজ আছে, খুবই সহজে আমরা এটা বের করতে পারবো। সেটা কীভাবে দেখে নাও, তাহলে দেখে নাও সেটা আমরা কীভাবে প্রমাণ করবো। এটা আমরা এটা পেয়েছি, দেখে নাও R21। এবার এই আমি দুটো জিনিস আগে বের করবো, সেটা কি R12 ভেক্টর ইকুয়াল টু কী হবে, R12 মানে তার মানে এটা দেবে, তাহলে R1 এদিকে, এটা এদিকে, তাহলে এটা লব্ধি, R2 লব্ধি, তারপরে আমি এখানে যদি দেখাই R2 রেজাল্টেন্ট ইকুয়াল টু, তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী এটা এদিকে, এটা এদিকে, এটা অপোজিট দিকে, তার মানে R1 ভেক্টর প্লাস R12 ভেক্টর। তাহলে এখানে বলতে পারি কি R12 ভেক্টর ইকুয়াল টু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। দেখে না এটা পাইলে কি, তাই না, এটা পাওয়া যায়। তাহলে R12 মানে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। সিমিলারলি বলতে পারি কি, সিমিলারলি আমরা কি বলতে পারি যে R21 ভেক্টর ইকুয়াল টু R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। তার মানে দেখে নাও আমরা পেয়েছি এটা কি R21, এটা R12। তাহলে আমি যদি R12কে চেঞ্জ করি, তার মানে এখান থেকে আমরা বলতে পারি, দেখে নাও আমরা বলতে পারি, তাহলে অতএব R12 ভেক্টর ইকুয়াল টু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তার মানে এখানে মাইনাস কমন নিলে R1 মাইনাস R2 ভেক্টর, তার মানে বা R12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস R1 মাইনাস R2 মানে কি, R1 মাইনাস R2 মানে R21, এটাই তো হওয়া উচিত, তাই না, এইটাই হওয়া উচিত। দেখে নাও এখান থেকে এর অভিমুখ, এখান থেকে এর অভিমুখ, দুটো অভিমুখ আলাদা। R12 ভেক্টরের দেখে নাও R12 ভেক্টরের অভিমুখ যেদিকে আছে ঠিক তার 180 অ্যাঙ্গেলে R21 এর অভিমুখ আছে। তাহলে একটা পজিটিভ হলে আর একটা কী হবে, নেগেটিভ হবে, কিন্তু এদের ম্যাগনিটিউড টোটাল ডিস্টেন্সটা কী আছে, সেম আছে। তাহলে বলতে পারি এবং R12 মড ইকুয়াল টু R21 মড, দুটো সেম হবে, অর্থাৎ R12 ইকুয়াল টু R21। এদের দূরত্ব দুটো সেম হবে, কিন্তু অভিমুখ কী হচ্ছে, আলাদা হবে। তাহলে এই কনসেপ্ট আমরা ব্যবহার করব। তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে এই কনসেপ্টে যদি আমরা ব্যবহার করি, তাহলে এখান থেকে F12 ইকুয়াল টু এটা পেয়েছি, আর F21টা কত পাবো দেখে নাও। তাহলে এখানে আমি মুছে দিচ্ছি একটু, তার মানে বলতে পারি কি অতএব F21 বা F12 থেকে স্টার্ট করছি আমি, অতএব F12 ভেক্টর ইকুয়াল টু GM2 M1 বাই R21 কিউব ইন্টু R21 ভেক্টর। ওকে, এবার দেখুন আমি চেঞ্জ করছি কীভাবে, GM1 M2 আমি ঘোরাতে পারি স্কেলার, এগুলো দুটো ভর ডিভাইড বাই R21 ইকুয়াল টু কি R12, তাহলে এটা করলাম কি R12 কিউব ইন্টু R21 ভেক্টর মানে মাইনাস R12 মানে মাইনাস R12 ভেক্টর, তাই না। দেখেন এটা জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। এবার দেখুন এই রিলেশনটা কেমন আসলো, তাহলে বা F12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস GM1 M2 বাই R12 কিউব ইন্টু R12 ভেক্টর। এটা দেখে নাও 2 নম্বর মতো GM1 M2 বাই R12 কিউব R12 ভেক্টর, তার মানে এটা কি F21, মানে এখানে বলতে তাহলে বা F12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস F21। তাই এটা কি নিউটনের
তৃতীয় সূত্র দেখে নাও, ক্রিয়া প্রতিক্রিয়া F12 ইকুয়াল টু মাইনাস অফ F21, দুটো সেম কিন্তু অপোজিট ডাইরেকশন। তাহলে এইটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র থেকে, ভেক্টর রূপ থেকে আর নিউটনের তৃতীয় সূত্রটা প্রমাণ করলাম। তাহলে F12 ইকুয়াল টু F21। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, খুবই সহজ ছিল। এইটা অনেকেই ভয় করে ভেক্টর রূপটা যে কীভাবে হচ্ছে, তোমাদের বইও দেখবে এটা এনসিআরটি ঠিক ভালোভাবে দেওয়া নেই, এটা অনেকটাই কনফিউজ আছে। তো আমি এটা চেষ্টা করলাম আরও সহজ করে তোমাদের বোঝানোর, যে ব্যাপারটা আমরা কীভাবে ভেক্টর রূপটা পাই, আমরা কীভাবে পজিশানটা নিই, F12 মানে কীভাবে R21 হচ্ছে, সেই বিষয়টা তোমাদের বললাম। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যে জানাবো সেটা যে কি, যে আমরা যেই সমীকরণটা পেলাম, তাহলে ভেক্টর রূপ থেকে আমরা বাইরে বেরিয়ে আসবে একটু, তাহলে আমরা একটু বিষয়টাকে বোঝার চেষ্টা করি। ওকে, সেটা কি দেখে নাও, যে আমরা যে এখানটায় ফর্মুলাটা পেলাম নিউটনের মহাকর্ষ সূত্রটা, F ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কোয়ার। ওকে, এই যে আমরা ফর্মুলা পেই তাই না, এখানে m1 m2 কি আমরা কি ধরেছি, এটা একটা বিন্দু ভর ধরেছি, অর্থাৎ এখানে m1 m2 এটা বিন্দু ভর। ওকে, দুটো বিন্দু ভরের জন্য এই ফর্মুলাটা প্রযোজ্য, অর্থাৎ এটা সমস্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। অর্থাৎ খুব বড় ধরনের বস্তু, আমি ধরুন দুটো বিন্দু ভর, যেমন কুলম্বের সূত্রের জন্য দুটো বিন্দু আধান ধরা হয়েছিল, তার জন্য যেমন সূত্রটা কুলম্ব সূত্র হয়েছিল, ঠিক এখানেও আমরা যে মহাকর্ষ সূত্রটা লিখেছি F ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কোয়ার, তোমরা যদি বই দেখো এনসিআরটির, সেখান থেকে পয়েন্ট মাস বা বিন্দু ভর বলা হয়েছে। অর্থাৎ এই নিউটনের মহাকর্ষ সূত্রটা আমরা যে পেয়েছি, এটা হচ্ছে কি বিন্দু ভরের জন্য এই গাণিতিক রূপটা। তাহলে একটা বিস্তৃতি ভর, অর্থাৎ খুব বড় ধরনের ভর হলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমার কী হবে দেখো, সেই জন্য সেক্ষেত্রে কেন দেখো, সেখানে বিভিন্ন একটা বড় বস্তুর মধ্যে বিভিন্ন ভর আছে, তাহলে বিভিন্ন দিক দিয়ে তারা বল প্রযুক্ত করবে। তাহলে সেখানে আমরা যে বলটা পাবো সেটা রেজাল্টেন্ট ফোর্স বের করতে হবে। একটা এক্সাম্পল দিলে তোমরা খুবই সহজে বুঝতে পারবে, তোমাদের বইয়ে এক্সাম্পল দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারলাম, যে আমরা যে নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটা লিখলাম বা পেলাম F ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কোয়ার, এই সূত্রটা অ্যাকচুয়ালি কি একটা পয়েন্ট মাস বা বিন্দু ভরের জন্য আমরা বিন্দু ভর কল্পনা করে এই সূত্রটা লিখেছিলাম। কিন্তু যদি ভর বিস্তৃতি ভর হয়, অর্থাৎ খুব বড় ধরনের ভর হয়, বিন্দু ভর যদি না হয়, সেক্ষেত্রে আমরা ফর্মুলাটাকে কীভাবে ব্যবহার করব। কারণ কি দেখানো, একটা বৃহৎ আকারের বস্তুর মধ্যে বিভিন্ন বিন্দু ভর আছে, তাহলে সমস্ত বিন্দু ভরই বল প্রয়োগ করবে। তাহলে সেই বল প্রয়োগ করে তাহলে সেখানে আমরা রেজাল্টেন্ট ফোর্স আমরা কল্পনা করতে হবে, যে কোনো সিঙ্গেল ফোর্সটা কল্পনা করলে হবে না। সেক্ষেত্রে আমরা কীভাবে ফোর্সটা বের করব সেটা তোমরা দেখাবো। দেখুন এখানে আমি উদাহরণস্বরূপ হিসাবে 3টে ভর ধরে নেব বা 4টে ভর ধরে নেব। এখানে একটা ভর আছে, এখানে একটা ভর আছে, এখানে একটা ভর আছে, আর এখানে একটা ভর আছে। ওকে, এটা এর থেকে এর দূরত্ব হচ্ছে এইটা, এখান থেকে এর দূরত্ব হচ্ছে এটা, এখান থেকে এর দূরত্ব হচ্ছে এইটা। ওকে, এটা m1 m2 m3 m4। ওকে, 4টে। কারণ ধরে নাও একটা যেন পৃথিবী হবে, পৃথিবীর এখানে ভর আছে, এখানে ভর আছে, এখানে ভর আছে, এখানে ভর আছে, এখানে সব জায়গায় ভর আছে। তাহলে কোনো বস্তু থাকলে তার উপরে তো প্রত্যেকটা বিন্দু তো বল প্রযুক্ত করবে, আকর্ষণ বল প্রযুক্ত করবে। তা সেক্ষেত্রে আমার তো এই ফর্মুলা প্রয়োগ হবে না, কারণ এটা জাস্ট সিঙ্গেল দুটো ভর, এই একটা ভর, এই একটা ভর, এর জন্য এটা অ্যাপ্লিকেবল। তাহলে এক্ষেত্রে কী হবে, সেই জন্য আমি এখানে বিস্তৃতি ভর হিসেবে 4টে ভর নিলাম, m1 m2 m3 m4। ওকে, 4টে নিলাম। এই 4টের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে আমরা বলটা কীভাবে বের করব। তাহলে অবশ্যই আমরা বলতে পারি এখান থেকে m1 থেকে m2 ডিস্টেন্সটা কত হবে, সেটা কি দেখে নাও r12, আর m2 থেকে m1 এর ডিস্টেন্স কত হবে r21, যদি ভেক্টর ওখানে নেই। ঠিক একইভাবে m3-র জন্য m1 এর দিকে কত হবে r31, আর m1 এর জন্য m3-র দিকে হবে কি r13। ঠিক আছে, নেক্সট একইভাবে এর জন্য এই দিকে ডিস্টেন্স হবে কি r14, আর এর জন্য কি হবে r41। এবার আমরা বের করবো কি শুধু m1 বস্তুর উপরে, m1 বস্তুর উপরে m2 m3 m4 দ্বারা প্রযুক্ত বল। m1 বস্তুর উপর আমরা বের করব কি রেজাল্টেন্ট ফোর্সটা বের করব। এখানে লিখে দিচ্ছি দেখো নাও, m1 বস্তুর উপর
4 M2 M3 এবং M4 দ্বারা প্রযুক্ত লব্ধি বল। ওকে, এইটা আমরা নির্ণয় করি। প্রথমে একটা একটা করে বের করি। ওকে, অর্থাৎ M1 বস্তুর উপর M2 বস্তু প্রযুক্ত বল, অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি, F1 2। ভালো করে দেখে নাও, আমি ভেক্টর রূপ দিতে পারি, নাও দিতে পারি, ভেক্টর রূপ দিলাম। ওকে, তাহলে আমি কি লিখলাম, এটা M1 বস্তুর উপর M2 বস্তুর প্রযুক্ত বল, সেটা কি হবে তাহলে দেখে নাও, সেটা G M2 M1, কারণ M2-র জন্য M1 এর বলে প্রযুক্ত বল, ডিভাইডেড বাই, তাহলে M2 থেকে দেখেন M2 থেকে M1 এর দূরত্ব R12 R12 স্কোয়ার R12 কিউব। তাই ভালো করে বুঝে নাও, এখানে কি হচ্ছে দেখে নাও, এখানে R12 21 হবে, 12 হবে না, 21। দেখুন ভালো করে বুঝে নাও, F12 হচ্ছে কি, 1 নম্বর বস্তুর উপর 2 নম্বর বস্তুর দ্বারা প্রযুক্ত বল। ওকে, তাহলে R21, তা 2 নম্বর বস্তু থেকে আমরা 1 নম্বর বস্তুর পজিশন বের করবো, 2 নম্বর বস্তু থেকে 1 নম্বর বস্তুর পজিশন কি, R21, তাহলে এর ভেক্টর উপরে 21 ক্যাপ। সিমিলারলি আমরা বলতে পারি কি, F13 1 নম্বর বস্তুর উপর 3 নম্বর বস্তুর প্রযুক্ত বল, GM3 M1 বাই R31 স্কোয়ার R31 ক্যাপ। F14 1 নম্বর বস্তুর উপর 4 নম্বর বস্তুর প্রযুক্ত বল ইকুয়াল টু GM4 M1 বাই R41 স্কোয়ার R41 কিউব। তার রেজাল্টেন্ট ফোর্স, তার লব্ধি বল, তাহলে 1 নম্বর বস্তুর উপর 3টি বস্তু দ্বারা প্রযুক্ত বল, অতএব বলতে লব্ধি বল, অতএব রেজাল্টেন্ট ফোর্স বা এটা কার জন্য বলছে, 1 নম্বর বস্তুর উপরে, তাহলে F1 ভেক্টর ইকুয়াল টু F12 প্লাস F13 প্লাস F14। ওকে, 3টে বলের সমষ্টি, এটা হচ্ছে 1 নম্বর বস্তুর রেজাল্টেন্ট ফোর্স। ওকে, তাহলে এটা যদি আমি বসিয়ে দিই মানগুলো কী পাবো দেখে নাও। কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করেছি, কীভাবে করছি, খুবই ইজি আছে, দেখে নাও খুবই ইজি আছে। তাহলে অতএব F1 ইকুয়াল টু GM2 M1 বাই R21 স্কোয়ার R21 কিউব ক্যাপ প্লাস GM3 M1 বাই R31 স্কোয়ার R31 ক্যাপ প্লাস, ওকে, প্লাস GM4 M1 বাই R41 স্কোয়ার R41 ক্যাপ। তাহলে এইটাই হচ্ছে 1 নম্বর বস্তুর উপর রেজাল্টেন্ট ফোর্স। তাহলে বোঝা গেল, তাহলে বিস্তৃতি বস্তু থাকলে, অসংখ্য বস্তু থাকলে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা প্রয়োগ করলে হবে না, কারণ দেখে নাও শুধু আকর্ষণ এর মধ্যে হবে, শুধু M2 M1 এর উপর আকর্ষণ বল প্রয়োগ করবে না, M3ও M1 এর উপর আকর্ষণ করবে, ঠিক M4ও M1 এর উপর আকর্ষণ করবে। তাহলে এটা শুধু M1 এর উপর যে বল প্রযুক্ত হবে এই 3টে বস্তু সেটা বের করলাম। অনুরূপভাবে M2 উপর যদি কল্পনা করি, তাহলে M2 উপরে এই 3টে বল প্রযুক্ত করবে, এইভাবে প্রত্যেকটাই বল প্রযুক্ত করবে। তাহলে এটা হচ্ছে কি রেজাল্টেন্ট ফোর্স। তাহলে যখনই কোনো বিস্তৃতি ভর হবে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করব। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো আমি এই থিওরির উপরই একটা তোমাদের অঙ্ক আমি করাবো এক্সাম্পল স্বরূপ। তোমাদের NCERT বই এই অঙ্কটা দেওয়া আছে, দেখে নাও। অঙ্কটা কী আছে দেখে নাও, এখানে বলেছে কি M কেজি ভর সমভরে 3টি কণা একটি সমবাহু ত্রিভুজের ABC ত্রিভুজ বলে দিয়েছে, 3টে শীর্ষবিন্দুতে আছে। 1 নম্বর বলেছে দুটো, এখানে অঙ্কটা আছে দেখো, দুটো পার্টে আছে। এটা প্রথম পার্টটা কী হচ্ছে, 2m ভরের একটি বস্তুকে ত্রিভুজটির ভর কেন্দ্র জিতে রাখলে এর উপর প্রযুক্ত বল কত। ওকে, বি বলছে কি, যদি শীর্ষবিন্দু এতে রাখা কণাটির ভর দ্বিগুণ করা হয় তবে বলটি কত হবে, ধরে নাও AG BG CG ইকুয়াল টু 1 মিটার। ছবিটা আঁকছি দেখেন, খুবই সহজ। দেখেন এই যে বিস্তৃতির দ্বারা আমরা যে এটা দেখালাম, এই ফর্মুলাটা বের করলাম যে টোটাল ফোর্সটা কী হবে, এই ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কর সমাধান করব। ওকে, তা দেখে নাও কী হবে এটা।
কোশ্চেনটা ভালো করে দেখে নাও, খুবই সহজ আছে এবং খুব সহজে এটা সমাধান করা যাবে। একটা সমবাহু ত্রিভুজ বলে দিচ্ছি, দেখো না, ওকে সমবাহু ত্রিভুজ, এই তিনটে শীর্ষবিন্দুতে তিনটে ভর আছে, তিনটে ভর সেম এম এম এম, এবং এর কেন্দ্রবিন্দুতে অভিকেন্দ্রতে এখানে একটা ভর আছে, এবং এর ভরটা বলেছে কি 2m, এর ভরটা কি 2m। তাহলে এখানে বিন্দুটা আছে কি জি, এ বি সি। তাহলে এখানে আর একটা বলেছে কি এক্সাম্পল, এখানে বলেছে কি যে এজি ইকুয়াল টু বিজি ইকুয়াল টু সিজি ইকুয়াল টু 1 মিটার, 1 মিটার বলে দিয়েছে, এটা 1 মিটার বলে দেওয়া আছে। তাহলে এই এই এম এর উপরে বা 2m এর যে লব্ধি বল প্রযুক্ত হবে সেই লব্ধি বলটা কত। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমি যদি ত্রিভুজে সরিয়ে দিতাম তাহলে দেখে নাও 4টে ভর এসেছে, এর আগে যে বিস্তৃত ভর দেখালাম তাহলে যে 1 2 3 4, তাই না, 4টে ভর আছে। তাহলে ওইভাবে আমরা সমাধান করবো। তাহলে এই ডিস্টেন্সগুলো বলে দিয়েছে, আমি ডিস্টেন্সগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখুন, খুবই সহজ হবে। আমি এখানে একটা করবো কি, এখানে লব্ধি টান, যেহেতু দেখে নাও এর সাপেক্ষে এটা অ্যাঙ্গেল বরাবর আছে, তাহলে এটা উপাংশে ভাঙবো। তাহলে এখানে একটা টানছি, এটা এক্স অক্ষ পজিটিভ এক্স অ্যাক্সিস, আর যদি আমি এই দিকে টানি যেহেতু এটা অ্যাঙ্গেল বরাবর আছে, এটা যদি লম্ব ধরে নিই এর সঙ্গে এটা পুরোভাবে এ আছে অনুভূমিক বরাবর আছে, কিন্তু এইগুলো ওইভাবে নেই। যদি এর সাপেক্ষে ধরি দেখে নাও, আমরা যদি যে কোনো একটাকে যদি রেফারেন্স ধরে নিই, একটাকে আমাদের রেফারেন্স ধরতেই হবে। যদি আমরা এটাকে রেফারেন্স ধরি তাহলে এইটা এই দুটো অ্যাঙ্গেলে আছে, আর যদি এইটাকে রেফারেন্স ধরি তাহলে এই দুটো অ্যাঙ্গেলে আছে, যদি এইটাকে রেফারেন্স ধরি তাহলে এই দুটো অ্যাঙ্গেলে আছে, তাই না। আমি ধরলাম কি প্রথমটা কি এইটাকে রেফারেন্স ধরলাম, তাহলে এটার সঙ্গে কী আছে লম্ব বরাবর আছে, তাহলে এইটাও উপাংশ কোনো ভাঙবে না। এর সাপেক্ষে এইটা আর এইটা কী আছে অ্যাঙ্গেল বরাবর আছে, তাহলে এইটাও উপাংশ ভাঙবে, এইটাও উপাংশ ভাঙবে। তাহলে আমি যদি এটাকে উপাংশ ভাঙাই, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এইটা দুটো উপাংশ ভাঙবে দেখে নাও, এখানে একটা হবে এটা এইদিকে, ওকে এইটা এইদিকে, এটা দুটোর জন্য দেখে নাও, এর জন্য হবে এইটার জন্য। যদি আমরা এটাকে রেজাল্ট ধরি বা এদিকে যে কোনো ডাইরেকশন দিই কোনো সমস্যা নেই, এখানে আমরা ডাইরেকশানটা কনস্ট্যান্ট নিয়ে নেবো, এটা স্কেলার হিসাবে নেবো দেখে নাও, লব্ধি বল বের করবো। তাহলে প্রথমে কি এ আর জি এর মধ্যে লব্ধি বল, তাহলে অতএব এফ এ জি এর মধ্যে বল কী হবে দেখুন, এফ এ জি আমার যে ফর্মুলা আছে এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, ঠিক সেইটাই আমরা নেব। ওকে, তাহলে এফ এ জি দেখে নাও, এবং এটা ভেক্টর ডাইরেকশনটা নেবো আর ক্যাপ ডাইরেকশনটা নেবো। তাহলে দেখে নাও আমরা বলতে পারি কি এই অ্যাক্সিস বরাবর কি পজিটিভ বরাবর আই ক্যাপ, নেগেটিভ বরাবর মাইনাস আই ক্যাপ, উপর দিকে বরাবর সেটা কি পজিটিভ জে ক্যাপ, পজিটিভ জে ক্যাপ, আর নিচের দিক বরাবর কি নেগেটিভ জে ক্যাপ, তাই না। ভালো করে বুঝে নাও। তাহলে এফ এ জি নিচ্ছি, এ জি, তাহলে এই ডাইরেকশন কোন দিকে আছে উপর দিকে, ভালো করে দেখে নাও, এটা এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, ওকে এইটা ভাবো, এখানে 3D নয় এটা 2D আছে, 2D প্লেনে। তাহলে এফ এ জি কী হবে, তাহলে এফ এ জি হচ্ছে কি m1 m2 জি জি m1 m2, এমটা কত যে কোনো আমি m1 ধরতে পারি, এইটাতে ধর 2m m2, m2টা কত উপরেরটা m বাই ডিস্টেন্স স্কোয়ার, ডিস্টেন্স কী আছে দেখে নাও, ডিস্টেন্স আছে দেখে নাও, ডিস্টেন্সটা আছে কার মধ্যে এ আর জি এর মধ্যে ডিস্টেন্স দেখে নাও 1, তাই না। তাহলে এটা বলতে পারি কি 1 স্কোয়ার ইনটু, তাহলে উপরটা কি এটা ইউনিট ভেক্টরটা কী হবে কী আছে জে ক্যাপ, তাহলে জে ক্যাপ। তাহলে এখানে আমরা কী পেলাম দেখে নাও, এফ ভেক্টর পেলাম এ জি ইকুয়াল টু 2mm, তাহলে m স্কোয়ার 2m স্কোয়ার জি জে ক্যাপ। ব্যাপারটা বুঝতে পারলে কি দেখে নাও, খুব সহজভাবে দেখে নাও, এটা বুঝতে পারলে। তো নেক্সট একইভাবে এটা জে ক্যাপ, এফ
বিজি বা জিবি বলতে পারি, এজি বা আমরা এইভাবে বলতে পারি কি, আমরা এটাকে বিজি বলছি, একটা ইকুয়াল টু জি ইন্টু, তাহলে ভর দুটো সেম আছে এর জন্য দেখে নাও, তাহলে কী হবে এটা 2m ইন্টু এম বাই ডিস্টেন্সটা কত আছে 1 স্কোয়ার 1 মিটার ইন্টু ভেক্টরটা ডাইরেকশনটা দেখে নাও কী আছে, তাহলে এই দিকটা কী ডাইরেকশন আছে দেখে নাও, তাহলে এইটা দুটো উপাংশ ভেঙেছে, একটা দেখে নাও এই অভিমুখে আর একটা এই অভিমুখে, তাহলে এখান থেকে ডিস্টেন্সটা যদি আমি আর ধরি বা 1, এটা তো 1 ধরলাম, এটাকে আমি বিজি ধরলাম বা আর ধরলাম, এটা আর, তাহলে এটা কী হবে, এটা থিটা হলে আর কস থিটা, এটা হচ্ছে কি আর সাইন থিটা। ওকে, এবারে এই অ্যাঙ্গেলটাও বোঝার বিষয় আছে, ভালো করে বুঝে নাও, খুবই সহজ আছে, কোনো জটিলতা নেই এর মধ্যে। ছবিটা আমি আর একবার সহজ করে এঁকে দিচ্ছি, দেখে নাও। ওকে, এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা আছে কি আবার, ওকে এটা, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা টোটাল কোণটা কত 60 ডিগ্রি, তাহলে অর্ধেক কোণটা কী হবে 30 ডিগ্রি, তাহলে এইটাও 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা তাহলে কত হচ্ছে দেখে নাও, এই কোণটা হবে কি 120 ডিগ্রি। তাহলে এখান থেকে এই বিন্দু থেকে যদি আমি লম্ব টানি, তাহলে উপরটা কত ডিগ্রি হবে, উপরটা 90 ডিগ্রি, যদিও বোঝা যাচ্ছে না, তাহলে এরকম লাইন আছে এখানে, আর এটা এরকমভাবে আছে, আর আমি যদি এখানে লম্ব টানি, তাহলে এটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে 120 ডিগ্রির মধ্যে এটা যে 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি, বোঝা গেল কি, আর এটা 90 ডিগ্রি, ঠিক একইভাবে এটাও 30 ডিগ্রি হবে, তার মানে এই থিটাটা কত হচ্ছে, এটা থিটাটা এটা 30 ডিগ্রি হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, আমার সমবাহু ত্রিভুজ বলেছে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে এর অর্ধেকটা হবে 30 ডিগ্রি, তাহলে এই অর্ধেকটা হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এই টোটালটা 120 ডিগ্রি, তাহলে এখান থেকে যদি কেন্দ্রবিন্দু একটা লম্ব টানি হবে, তাহলে এইটার উপর লম্ব আছে, তাহলে এটা 90 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি হলে তাহলে এটা cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি, আরটা হচ্ছে 1, তার মানে আমরা এখানে বলতে পারি, আমি যদি লিখি এটা ইউনিট ভেক্টরটা, লব্ধির রেজাল্টের ভেক্টরটা কী হবে, তাহলে আর cos 30 ডিগ্রি, এটা নিচের দিকে আছে, এটা কি ক্যাপ মাইনাস আই ক্যাপ প্লাস এটা হচ্ছে কি আর সাইন 30 ডিগ্রি, এটা কি মাইনাস জে ক্যাপ, নিচের দিকে আছে, দুটোই মাইনাস হবে দেখেন, এইটা মাইনাস, এই অভিমুখে কী আছে আই ক্যাপ, আর এই অভিমুখে কী আছে মাইনাস জে ক্যাপ, তাহলে আমি বলতে পারি কি এফ বিজি এর উপাংশের জন্য বলতে পারি কি জি 2m বাই 1 স্কোয়ার, এটা হচ্ছে 1 স্কোয়ার, কারণ ডিস্টেন্স স্কোয়ার ইন্টু ক্যাপটা কী নেবো, ক্যাপটা হচ্ছে কি এই লব্ধি দুটো ভেক্টর, অর্থাৎ বলতে পারি কি মাইনাস আরটা 1 আছে, দেখে নাও ডিস্টেন্সটা 1 আছে, তাহলে বলতে পারি কি cos 30 ডিগ্রি আই ক্যাপ মাইনাস সাইন 30 ডিগ্রি জে ক্যাপ। ওকে, এইটা, তারপরে এখানে যদি মাইনাসটা কমন নিই, তাহলে বা এফ বিজি ইকুয়াল টু মাইনাস 2m স্কোয়ার জি cos 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস সাইন 30 ডিগ্রি জে ক্যাপ। ওকে, এইটা আসবে, আবার কি এবং লাস্ট বাকি আছে এফ সিজি, ওকে ইকুয়াল টু এখানেও জি 2m বাই 1 স্কোয়ার ইন্টু এখানে উপাংশ ভাঙবে এখানে, তাহলে এখানটাই এই উপাংশটা, এখানে আমরা এই দুটো নেবো, দেখুন এই দুটো উপাংশ নেবো, তাহলে এটা হচ্ছে কি পজিটিভ, এই দেখুন এই উপাংশটা কী হবে cos 30 ডিগ্রি পজিটিভ আই ক্যাপ, আর এটা কী হবে সাইন 30 ডিগ্রি মাইনাস জে ক্যাপ, কারণ নিচের দিকে আছে তাই না, তাহলে এখানে রেজাল্টেড কী হবে cos 30 ডিগ্রি আই ক্যাপ মাইনাস সাইন 30 ডিগ্রি জে ক্যাপ। ওকে, এটা তাহলে এই তিনটে বল 1 2 3 এই তিনটে বলা হবে, দেখে নাও এই দুটো উপাংশ ভেঙেছে বলে, দেখে নাও এইটাও নেগেটিভ এইটা নেগেটিভ, সেই দুটোই নেগেটিভ হয়েছে, এখানে দেখে নাও এইটা পজিটিভ এইটা নেগেটিভ, সেই জন্য
একটা পজিটিভ একটা নেগেটিভ হয়ে যায়। আর এক্ষেত্রে শুধু একটাই উপাংশ আছে যে, তাহলে এটা শুধু পজিটিভ যে হয়েছে উপর দিকে বলে। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কী হবে? তিনটে সমষ্টি। আমরা বিস্তৃতি ভরের ক্ষেত্রে দেখেছিলাম যেমন, তার তিনটে সমষ্টি হবে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, তাহলে অতএব লব্ধি বল এফ জি ধরলাম, এফ জি ইকুয়াল টু এফ এ জি, এফ ভি জি, এফ সি জি। ওকে, এটা বা জি এ জিবি, এটাকে এইভাবে না লিখে, যেহেতু জির উপরে আমরা বের করছি, তাহলে এটাকে বা আমি এটা দিতে পারি। ওকে, কোনো অসুবিধা নেই। এই জি, তাহলে মানটা বসিয়ে দিই প্রত্যেকটার। এফ এ জি কি 2m² জি জে ক্যাপ মাইনাস, পরেরটা কী আছে দেখেন, মাইনাস 2m² জি cos 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস সাইন 30 ডিগ্রি জে ক্যাপ। ওকে, এটা তার সঙ্গে প্লাস 2m² জি cos 30 ডিগ্রি আই ক্যাপ মাইনাস সাইন 30 ডিগ্রি জে ক্যাপ। তিনটাকে অ্যাড করবো আমি। তাহলে অ্যাড করলে কী আসবে দেখো না, এখানে আমি মুছে দিচ্ছি। তাহলে এফ জি ইকুয়াল টু F1-এর জায়গায় আমরা এফ জি করেছি। ওকে, তাহলে প্রত্যেকটা আমি আলাদা করে দেবো দেখে নাও। 2m² জি জে ক্যাপ মাইনাস, ওকে, মাইনাস কী আছে দেখে নাও, তাহলে যদি গুণ করে দিই, মাইনাস 2m² জি cos 30 ডিগ্রি জে ক্যাপ। ওকে, তারপরে মাইনাস 2m² জি সাইন 30 ডিগ্রি আই, এটা হচ্ছে কি আই ক্যাপ, এটা আই ক্যাপ হবে। ওকে, আই ক্যাপ, এটা মাইনাস জে ক্যাপ। ওকে, জে ক্যাপ। পরেরটা কী আছে দেখো, প্লাস 2m² জি cos 30 ডিগ্রি আই ক্যাপ মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2m² জি সাইন 30 ডিগ্রি, এখানে কী আছে জে ক্যাপ। ওকে, এবার দেখে না কোনো একটা কাটাকুটি যায় কি, 2m² জি, এটা কস হবে, এখানে কস দেওয়া হয়নি, কস মাইনাস 2m² জি cos 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস 2m² জি cos 30 ডিগ্রি আই ক্যাপ। এটা কেটে যাচ্ছে, এইটা আছে আর এখানে আছে, তাহলে ইকুয়াল টু পাচ্ছে কি 2m² জি জে ক্যাপ, এখানে কী আছে দেখে নাও, 2m² জি 2m² জি, তার মানে কত হচ্ছে মাইনাস 4m² জি সাইন 30 ডিগ্রি জে ক্যাপ। এবার সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কি হাফ। তাহলে এখানে বসিয়ে দিই, কী পাবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু 2m² জি জে ক্যাপ মাইনাস 4m² জি ইন্টু সাইন 30 ডিগ্রি 1/2 জে ক্যাপ। তাহলে 2 দুগুণে 4, 2, তার মানে পাচ্ছি কত দেখে নাও, ইকুয়াল টু 2m² জি জে ক্যাপ মাইনাস 2m² জি জে ক্যাপ। দুটো সেম হয়ে গেল, তাহলে এখানটায় ক্যান্সেল আউট হয়ে 0। তাহলে এইটাই হচ্ছে কি রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এখানে যে কেন্দ্রবিন্দুতে যে ভর আছে, যে জি ভর 2m ভরটা, তার উপর যে লব্ধি বলটা হবে সেটা শূন্য হয়ে যাবে, তাই না? তাহলে দেখে না কত ইজিলিভাবে বেরিয়ে গেল এটা। তাহলে প্রত্যেকটা স্টেপ কীভাবে, প্রত্যেকটা স্টেপ হলো ধীরে ধীরে ভালো করে লিখবে, তারপরে বুঝবে যে এটা কীভাবে হলো। তাহলে কেন্দ্রেতে যে ভর আছে, প্রত্যেকটা ভর যদি mm হয়, অর্থাৎ এখানে যে তিনটে ছিল প্রত্যেকটা ভর যদি mm হয় এবং কেন্দ্রের ভর যদি 2m হয়, তাহলে তার উপর যে লব্ধি যে বল প্রযুক্ত হবে, সেই লব্ধি বলটা কী হবে, 0 হয়ে যাবে। ওকে, কারণ কি আমরা প্রত্যেকটা বল কীভাবে বের করবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বল বের করবে, আগে উপাংশে ভাঙবে, কোনটা কোন অভিমুখ দেখাবে, আই ক্যাপ মাইনাস আই ক্যাপ জে ক্যাপ মাইনাস জে ক্যাপ, সেই হিসাবে উপাংশ হিসাবে তিনটে বল বের করবে, তিনটে বলের মান বসাবে, কাটাকুটি হয়ে দেখবে 0 চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরেরটা কী বলছে দেখে না, এর পরের অংশটা কী বলছে কি, যদি এ দেখে নাও,
এখানে বলেছে কি যদি শীর্ষবিন্দু এতে রাখা কণাটির ভর দ্বিগুণ করা হয়, অর্থাৎ এখানে যে বলটা ছিল, এখানে ভরটাকে, এখানে যে ভর ছিল সেই ভরটাকে যদি এম এর জায়গায় 2m করা হয় তাহলে কী হবে? এটা যে বি, দেখে নাও, এটা বি অংশটা। ওকে, এটা বি অংশটা আমি এখানে রাখছি, এটা আমি পরে দেখবো কাটাকুটিকে যাবে কি। দেখে নাও এখানে বলেছে কি যে এফ এজি বা জি এ যাই বলা যায় ইকুয়াল টু এফ, এটা ওকে যদি দ্বিগুণ করা, অর্থাৎ জি 2m ইন্টু 2m, এখানেও 2m এখানেও 2m যদি থাকে বাই 1 স্কোয়ার ইন্টু এটা কি শুধু জে ক্যাপ, তাহলে এটা কি 2 দ্বিগুণ 4 4m স্কোয়ার জে ক্যাপ। তার মানে সবই ঠিক আছে। দেখে নাও বি এর জন্য কী হবে, দেখে নাও আমি যদি এখানটায় দেখাই, এটা আমি এখানে মুছে দিচ্ছি, দেখে নাও সবই ঠিক আছে। দেখে নাও শুধু এফ জি এটা বা এ জিটা কী করবে 4m স্কোয়ার জি হবে, সব থেকে একই থাকবে। তা সেক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্সটা কী হবে, এফ জিটা কী হবে, এফ জিটা আসতে ধরে এটা বি, কোশ্চেনের বি নম্বরটা, তাহলে সেটা কী হবে দেখে নাও সব সেম থাকে, শুধু এইটা আলাদা হবে। এটা কি 2m স্কোয়ার জি এর জায়গায় 4m স্কোয়ার জি হবে জে ক্যাপ, বাদ বাকি যা আছে সেম থাকবে, মাইনাস 2m স্কোয়ার জি cos 30 ডিগ্রি আই ক্যাপ, ওকে মাইনাস 2m স্কোয়ার জি সাইন 30 ডিগ্রি জে ক্যাপ, তারপরে প্লাস 2m স্কোয়ার জি cos 30 ডিগ্রি আই ক্যাপ মাইনাস 2m স্কোয়ার জি সাইন 30 ডিগ্রি জে ক্যাপ। ওকে, তারপরে সবই সেম থাকবে, অর্থাৎ কস পার্টটা কেটে যাবে, কস পার্টটা যেমন আগে কাটছিল এখনও কাটবে। তারপরে দেখে নাও এখানে তারপরে কী ছিল, এখানটায় 4m স্কোয়ার জি জে ক্যাপ, আর এখানে টোটালটা আমরা ক্যালকুলেশন করে এই দিকেরটা কী পেয়েছিলাম দেখে নাও, শুধু এইটা বাদে, শুধু এই পোর্শনটা বাদে বাদ বাকি তো সেম ছিল, শুধু এই পোর্শনটারই বলটা বেড়ে যাবে। তা বাদ বাকি কী ছিল এখানে দেখে নাও, আমরা ক্যালকুলেট করে পেয়েছিলাম কি 2m স্কোয়ার জে ক্যাপ, তাই না? এই জায়গাটা দেখে নাও আমরা টোটাল এই হাফ বসিয়ে এটা পেয়েছিলাম, তাই না? আমি শর্টে দেখাচ্ছি, আমরা এইদিকে টোটালটা ক্যালকুলেশন করে পেয়েছিলাম 2m স্কোয়ার জে ক্যাপ, আর এটা 2m স্কোয়ার ছিল 4m স্কোয়ার জি, কারণ দুটো ভর বেড়ে গেছে, তার 2m স্কোয়ার, তাহলে এটা কেটে কাটাকুটি হয়ে কত হবে, হাফ হয়ে যাবে 2m স্কোয়ার জে ক্যাপ, এটা হচ্ছে এফ জি। তার মানে এখানে রেজাল্টেন্ট ফোর্সটা 0 হবে না, থাকবে, সেটা কত থাকবে, রেজাল্টেন্ট ফোর্সটা কত হবে 2m স্কোয়ার জে ক্যাপ, এইটা হবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর এখানে একটা তোমরা কারেকশান করে নেবে, সেটা যে কি, যে যেহেতু আমরা কেন্দ্রে বের করছি, তাই না, সেখানে এফ জি এ, এফ জিবি আর এফ জিসি করে নেবে, তাই না? কারণ আমরা কেন্দ্রবিন্দুর জন্য বের করছি বা কেন্দ্রবিন্দুর উপরে প্রযুক্ত বলটা বের করছি, সেই জন্য এই তিনটে আমরা যে এফ এ জি, এফ বিজি, এফ সিজি করেছিলাম, জাস্ট জি এ জিবি যেমন 1 2 1 3 1 4 করেছিলাম, সেইভাবে। ওকে, তাছাড়া সব ঠিক আছে। তো এটা তোমার ঠিক করে নেবে। তো যেই থিওরিটা বিস্তৃতি বলুন তার উপর আমরা এইভাবে নিউমেরিক্যাল প্রবলেম সমাধান করতে পারি। তাহলে এখানে আমরা কী বুঝতে পারলাম, যে বিস্তৃতি বিভিন্ন রকম বস্তু যদি একটার বদলে বা দুটোর বদলে 3 4টে অনেক কটা বস্তু হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ডাইরেক্ট এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার এই ফর্মুলা বসাতে পারবো না। প্রত্যেকটা বস্তুর জন্য ইন্ডিভিজুয়ালি করে ফোর্স বের করতে হবে, তারপরে কী করতে হবে, সেখানে তার রেজাল্টেন্ট ফোর্স বের করতে হবে। ওকে, এবং সেখানে আমরা দেখাচ্ছি যখনই কোনো বল কোনো বিস্তৃতি বস্তুর উপরে, কোনো বিস্তৃতি বস্তু যেন কোনো একটা বস্তু বিন্দু ভরের উপরে কোনো বল প্রযুক্ত করবে, তখন তার বিভিন্ন বিন্দুতে যে ভর আছে সেই ভরটা তার উপরে প্রযুক্ত হবে। তো সেখানটা কী হবে, সেক্ষেত্রে আমরা কীভাবে রেজাল্টেন্ট ফোর্স বের করবো, তার প্রত্যেকটা বলের তাদের উপাংশে বিভাজন করবো, যেখানে আমরা এখানে উপাংশ বিভাজন করলাম দুটো, এক্স আর ওয়াই অক্ষ বা আই জে কে করে, যে আমরা আই জে করে এখানটায় যে আমরা উপাংশ বিভাজন করলাম, এবার উপাংশ বিভাজন করে আমরা লব্ধি বা রেজাল্টেড ফোর্স বের করবো। ওকে, তাহলে এইভাবে বের করলে আমরা যে রেজাল্টের যে ফোর্স পাবো সেই ফোর্সটাই হচ্ছে কি প্রকৃত বল হবে। এবং এখানে দুটো এক্সাম্পল, দুটো পদ্ধতির সাহায্যে আমরা খুব সহজে মহাকর্ষ বল বের করতে হয় দুটো বিশেষ ক্ষেত্রের জন্য। সেই দুটো বিশেষ ক্ষেত্র দেখানো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, খুবই সহজ আছে দুটো বিশেষ ক্ষেত্র। সেই দুটো বিশেষ ক্ষেত্রের জন্য এতটা জটিলতা লাগবে না, সহজই হয়ে যাবে। সেটা কী দেখে নাও, একটা দেখে নাও, যদি কোনো ফাঁপা গোলক থাকে, কোনো একটা ফাঁপা গোলক, ওকে ফাঁপা গোলক আছে, তার বাইরে
তার বাইরে কোনো বিন্দু ভর, বাইরে যদি কোনো একটা বিন্দু ভর থাকে, সেক্ষেত্রে আমরা কী ধরো ফাঁপা গোলকে ধরো একটা পি বিন্দু আছে, পি বিন্দু ভর আছে, একটা ফাঁপা গোলকের বাইরে যদি কোনো একটা বিন্দু ভর থাকে, সেক্ষেত্রে আমরা করব কি, তার সমস্ত ভর তার কেন্দ্রতে আজ ধরে নেব, এবং সেক্ষেত্রে আমরা একটা সিম্পল দুটো বিন্দু ভরের ক্ষেত্রে যে ফর্মুলা হয় F = G m1m2/r², এই ফর্মুলা আমরা প্রয়োগ করতে পারবো। কীভাবে দেখে নাও, কারণ দেখে তোমার হয়তো মনে ডাউট হতে পারে যে স্যার এইটাও তো একটা বিস্তৃত বস্তু, কারণ এখানে বস্তু আছে, এখানে বস্তু আছে, সেক্ষেত্রে কী হয় দেখে নাও। সেক্ষেত্রে আমরা যদি ধরি এখানে একটা বস্তু ধরি, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, তাহলে এর জন্য এখানটায় একটা হবে, এর জন্য এখানটায় একটা হবে, তাই না? তাহলে এর জন্য আলাদা একটা বল, এখানে এর জন্য আলাদা একটা বল হবে। কিন্তু এটা যদি ভাবো, দেখো ভালো করে, যে এটা এর সাপেক্ষে যে এটা অ্যাঙ্গেল বরাবর আছে, তাহলে এটা দুটো উপাংশে বিভাজিত হবে, একটা উপাংশ এই বরাবর কাজ করবে আর একটা উপাংশ এই বরাবর কাজ করবে, তাই না? দুটো উপাংশ বিভাজিত হয়ে যাবে। এটা এখানেও দেখো, এটাও দুটো উপাংশ বিভাজিত হবে, একটা উপাংশ এই দিক বরাবর কাজ করবে, একটা উপাংশ এই দিক বরাবর কাজ করবে। আমি দুটো বস্তু দেখালাম, এরকম অনেক বস্তু হতে পারে। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো যে বলের এই উপাংশ আর এই উপাংশ, অর্থাৎ লম্ব দুটো উপাংশ দেখে নাও, পরস্পর সমান হবে কিন্তু অপোজিট ডাইরেকশন হবে সেম বস্তুর জন্য। ওকে, তাহলে তার ফলে হচ্ছে কি, এই উপাংশ দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এই কেন্দ্রবিন্দু থেকে এই বিন্দুর যে সংযোগ সরলরেখা আছে, সেই অভিমুখে যে উপাংশ হবে সেই উপাংশ থাকবে। তার মানে এখানে তুমি যতই বস্তু নাও, প্রত্যেকটা যে লম্ব উপাংশগুলো হবে সেটা একে অপরে ক্যান্সেল আউট হয়ে যাবে। আর কেন্দ্রবিন্দু থেকে বা এখানে যে দূরত্ব আছে, এতে সংযোগ যে সরলরেখা আছে, সেই অভিমুখেই শুধু দূরত্বটা থাকবে বা সেই অভিমুখে শুধু বলটা থাকবে। সেই জন্য আমরা কোনো বিস্তৃত বস্তুর বাইরে যখন কোনো বিন্দু থাকবে, সেক্ষেত্রে আমরা ধরে নেব কি, তার সমস্ত ভর তার কেন্দ্রবিন্দুতে আছে, আর দূরত্ব তার কেন্দ্রবিন্দু থেকে এইখানে পর্যন্ত দূরত্বটা আমরা নিয়ে নেব। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। দ্বিতীয় কেসটা হচ্ছে কি, যদি কোনো ফাঁপা গোলকের ভিতরে থাকে, কোনো ফাঁপা গোলকের ভিতরে যদি কোনো বস্তু থাকে, সেক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্সটা F = 0 হয়ে যাবে। কীভাবে দেখে নাও, যে এখানে এই বস্তুটা এর উপরে যে বল প্রযুক্ত করবে, যে অভিমুখে, এখানে এই বস্তুটা আবার এর দিকে তার অপোজিট, তাহলে এইভাবে প্রত্যেকটা জায়গায় বল প্রযুক্ত হবে। তারপর লব্ধি বল এর উপর যেটা প্রযুক্ত হবে সেটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস বলতে পারি, বিস্তৃত বস্তু যেটা গোলকার বা একটা ফাঁপা গোলক হয়, বিস্তৃত বস্তু যদি ফাঁপা গোলক হয়, তা সেই ফাঁপা গোলকের বাইরে যদি কোনো বিন্দু ভর থাকে, তা সেক্ষেত্রে হচ্ছে কি, যে আমরা সিম্পলভাবে আমরা ধরে নেব কি, সেই ফাঁপা গোলকের কেন্দ্রে তার ভর আছে, সেইটা ধরে নেওয়ার পর F = Gm1m2/r², এটা এই ফর্মুলা বসাতে পারি আমরা। আর যদি এইভাবে আমরা বল বের করতে পারি। আর যদি কোনো ফাঁপা গোলকের ভিতরে যদি কোনো বিন্দু ভর থাকে, সেক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্সটা কী হবে, 0 হবে। ওকে, নেক্সট ভিডিওতে এইটাই আমি আরও ডিটেলসে বলবো, আর মহাকর্ষীয় ধ্রুবকটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা বলবো, আর কীভাবে মহাকর্ষ বল বা মহাকর্ষীয় ত্বরণ উচ্চতার সঙ্গে বা গভীরতার সঙ্গে পরিবর্তন হয় সেটাও ডিসকাস করবো। ওকে, তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।